আমার ধন্যবাদ জানাতে হয় একজন সাংবাদিককে। বিদেশে থাকে ইলিয়াস হোসেন নাম। আমার সাথে তার কোনো পরিচয় ছিল না, নাইও, জানি না, শুনি না, কিন্তু জেলখানায় বসে তার একটা বক্তব্য শুনলাম, মনটা ভরে গেল যে আমার পক্ষে বলার মতো একজন লোক পাওয়া গেছে। অবশ্য তারপরে অনেকেই বলেছে যে ছাত্র আন্দোলনের সময় যারা সবচাইতে জোরালো ভূমিকা রেখেছিল তারাই হচ্ছে এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হওয়ার যোগ্য। এরপর ছাত্র জনতার পক্ষে জোরালো ভূমিকা যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে যে সাংবাদিক ইলিয়াস কোনো পাঁচটা সাংবাদিক না। তিনি এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো দলের পক্ষে কিন্তু কথা বলে নাই। আমরা বলতে পারি যে সাংবাদিক ইলিয়াস একজন দেশপ্রেমিক একজন সাংবাদিক। তিনি কোনো দলের কথা, কোনো গোষ্ঠীর কথা কিন্তু কোনো সময় চিন্তা করে না। তিনি সবসময় চিন্তা করে দেশের কথা, দেশের মানুষের কথা। তো আমাদের যে তথ্য মন্ত্রণালয় আছে, এই জায়গাতে উপদেষ্টা পদে যদি এই সাংবাদিক ইলিয়াসকে বসানো যেত, আমার মনে হয় যে তিনি সবচাইতে ভালো করতে পারতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা বানানোর আহ্বান জানিয়েছে আমাদের ইসলামিক স্কলাররা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইসলামিক স্কলার, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের কিছু আলেম ওলামায়ে কেরামরা এবারে দাবি তুলেছে সাংবাদিক ইলিয়াসকে উপদেষ্টার পদ দেওয়া হোক, পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টার পদ দেওয়া হোক। বিশেষ করে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসকে নিয়ে অবাক করা তথ্য দিয়েছে শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তিনি জানিয়েছে সাংবাদিক ইলিয়াস না থাকলে আজকে তিনি এই মুক্ত বাতাসে থাকতেন না। যখন সারা বিশ্বের মানুষ, শায়েখ জসিমউদ্দিন রহমানী বলছেন যে আমাদেরকে যখন সারা বিশ্বের মানুষ, সারা দেশের মানুষ জঙ্গি বলে অপবাদ দিচ্ছে, মিথ্যা ট্যাগ লাগাচ্ছে, তখন একমাত্র কথা বলেছে সাহসী সংবাদকর্মী সাংবাদিক ইলিয়াস, যাকে আমরা চিনিও না। তিনি সত্য প্রমাণ করেছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার অগ্রণী সৈনিক সাংবাদিক ইলিয়াস হোসেন। সাংবাদিক ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য অবশ্যই ডিজার্ভ করে একটা উপদেষ্টার পদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াসকে ধন্যবাদ জানিয়ে কি বলল হুজুর, আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। কেনই বা সাংবাদিক ইলিয়াসকে হঠাৎ করে উপদেষ্টার পদ দেওয়ার দাবি তুলছে সকলে, সেটাও আমরা দেখব। আমার ধন্যবাদ জানাতে হয় একজন সাংবাদিককে। বিদেশে থাকে ইলিয়াস হোসেন নাম। আমার সাথে তার কোনো পরিচয় ছিল না, নাইও, জানি না, শুনি না, কিন্তু জেলখানায় বসে তার একটা বক্তব্য শুনলাম, মনটা ভরে গেল যে আমার পক্ষে বলার মতো একজন লোক পাওয়া গেছে। অবশ্য তারপরে অনেকেই বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহার ঘোষণা করলেন, সব নেতারা খেপে গেল, সব বন্ধুরা বিপক্ষে চলে গেল, একটা লোক পক্ষে দাঁড়াতে পারলো না। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন কিনা, সান্ত্বনা দিয়েছেন কিনা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আমার ভাইয়েরা, শুধু এখানেই নয়, আপনাকে মনে রাখতে হবে এই কাজ করতে গেলে, আল্লাহর নবীর সুন্নাহ মানতে গেলে, আপনি পাতলা ফিনফিনে জামা গায়ে দিয়ে আতর গোলাপ পরে বসে থাকতে পারেন, আর মনে মনে ভাবলেন আমাদের হুজুর তো জেলখানায় যায় না, ওরা আমাদের হুজুরের বদদোয়ায় জেল চলে গেছে। ওই যে আছে না, ইল্লা তারাকা বাদু আলিহাতিনা, নবীদের যখন কোনো বিপদ আসতো তখন ওই কুফাররা বলতো কি, আমাদের কোনো ইলাহ, কোনো দেবতা, আমাদের কোনো দেব দেবী তার উপরে বদদোয়া দিয়েছে, তাই সে বিপদে পড়েছে। ইল্লা তারাকা বাদু, জেনে রাখো তোমার আমার চেয়ে আল্লাহর নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার আমার চেয়ে আল্লাহর নবীর ইবাদত বেশি ছিল, তোমার আমার চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল।
আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘমালা এসে ছায়া দেয়। নবীর উপর দিয়ে কেউ চলতে গেলে ওহী নাযিল হয়ে যায়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, খবরদার নবীর সামনে কেউ চলতে যেও না, নবীর চেয়ে জোরে কেউ কথা বলতে যেও না। নবীর চেয়ে আওয়াজ উঁচু হয়ে গেলে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলবি না, সব আমল বরবাদ হয়ে যাবে। কি ভালোবাসা দেখেছেন! শুধু এ পর্যন্তই নয়, অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে, যখন ছাত্র আন্দোলন শুরু হয়, এই উপদেষ্টাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুইজন বাদে আর কোন উপদেষ্টা কি সেই সময় ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিল? তখন কি কেউ বলেছিল যে ছাত্ররা যে আন্দোলনটা করছে এটা যৌক্তিক আন্দোলন, তোমরা ছাত্রদের বুকে আর একটাও গুলি চালাতে পারবে না, আমরা ছাত্রদের এই দাবির পক্ষে আছি? ছাত্রদের সাথে দাবির পক্ষে সংহতি জানিয়ে কয়জন উপদেষ্টা তখন নেমে এসেছিল? আসে নাই। তারা কিন্তু সেই সরকারের আমলে মুখে কুলো পেটেছিল। ছাত্রদেরকে গুলি করা হচ্ছে, ছাত্রদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, অথচ তারা কিন্তু একটাও কথা বলে নাই। সেই সমস্ত মানুষ এখন উপদেষ্টা। আর যারা উপদেষ্টা হওয়ার যোগ্য তাদেরকে এই গভর্নমেন্ট ভ্যালুই দিল না। এটা খুবই দুঃখজনক এবং এই সরকারের জনপ্রিয়তা হারানোর অন্যতম একটি কারণ। আমরা দেখতে পাই যে ছাত্র আন্দোলনের সময় যারা সবচাইতে জোরালো ভূমিকা রেখেছিল তারাই হচ্ছে এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হওয়ার যোগ্য। তার মধ্যে একজন যোগ্য উপদেষ্টার নাম হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান। তিনি শুরু থেকে ছাত্রদের দাবির পক্ষে সংহতি প্রকাশ করে, স্পেশাল লাইভ অনুষ্ঠান করে, বিভিন্ন গেস্টকে সেখানে সংযুক্ত করে এবং তিনি তার পত্রিকায়, যেটা অনলাইন ভার্সন ছিল, সেখানে প্রতিনিয়ত তিনি ছাত্রদের পক্ষে লিখেছেন কোথায় ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, পুলিশ কিভাবে তাদের উপর টর্চার করেছে, এভরিথিং ডক্টর মাহমুদুর রহমান ছাত্রদের পক্ষে করেছে। অথচ এই মাহমুদুর রহমানের চাইতে অনেক অযোগ্য লোককে উপদেষ্টা পরিষদে জায়গা দেওয়া হলো, অথচ মাহমুদুর রহমানকে বাছাই করা হলো না। আমার মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারে যদি মাহমুদুর রহমানের মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জায়গা দেওয়া হতো তাহলে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট এটা অনেক জনপ্রিয়তার শিখরে কিন্তু পৌঁছে যেত। ছাত্র আন্দোলনের সময় অনলাইনের মাধ্যমে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে জোরালো ভূমিকা সহ একটা ব্যাপক জনমত ছাত্রদের পক্ষে যিনি গঠন করেছিলেন তিনি হলেন পিনাকি ভট্টাচার্য। তিনি ছাত্রদেরকে কিভাবে আন্দোলন করতে হবে, কোন কোন পয়েন্টে অবস্থান নিতে হবে, ছাত্রদেরকে খাবার দিতে হবে ঢাকাবাসীকে আহ্বান জানিয়েছিল, ছাত্রদের জন্য ফ্রি উন্মুক্ত ওয়াইফাই করে দেওয়ার জন্য পিনাকি আহ্বান জানিয়েছিল এবং ছাত্রদের উপরে যারা চোখ রাঙিয়েছিল সেই সমস্ত অফিসারদেরকে তিনি দেখে নেওয়ার মতো কথা বলেছিলেন, হুমকি ধামকি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে। কোন ছাত্রের বুকে যারা গুলি চালিয়েছে, যারা ছাত্রদের এই আন্দোলনকে নচ্ছাদ করার চেষ্টা করেছে তাদেরকে ধরে ধরে স্পেশাল এপিসোড বানিয়েছে পিনাকি ভট্টাচার্য। এই আন্দোলনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত ওতপ্রোতভাবে ছাত্রদের পক্ষে জনমত গঠন করার জন্য সবচাইতে জোরালো ভূমিকা পালন করেছিল এই পিনাকি ভট্টাচার্য। অথচ এই পিনাকি ভট্টাচার্য, উপদেষ্টার কথা বাদ দিলাম, তিনি কিন্তু একজন যোগ্য এলিজিবল পারসন উপদেষ্টা হওয়ার জন্য। তার নামে যে মামলাটা আছে এই মামলাটা এখনো পর্যন্ত খারিজ করা হয় নাই। তাকে সসম্মানে দেশে আসারও কোনো ব্যবস্থা করা হয় নাই। এটা কাদের সরকার? আমরা যে বলতেছি এটা ছাত্রদের সরকার, ছাত্র জনতার সরকার। তো ছাত্র জনতার যদি এটা সরকার হয়ে থাকে তাহলে ছাত্র জনতার আন্দোলনকে যারা জনমত গঠন করলো সেই পিনাকি ভট্টাচার্যের মামলাকে এখনো খারিজ হয় না কেন? পিনাকি ভট্টাচার্য এখনো দেশে আসতে পারে না কেন? এইরকম গুণী মানুষদেরকে অবহেলা করার কারণে, যোগ্য ব্যক্তিদেরকে যোগ্য স্থানে না বসার কারণে এই সরকার কিন্তু ক্রমান্বয়ে জনপ্রিয়তা হারিয়ে ফেলছে। যদি পিনাকি ভট্টাচার্যকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়া হতো, তিনি অনেক সিস্টেমে তার যে মেধাশক্তি, তার মেধাশক্তি দিয়ে এই সরকারকে তো জনপ্রিয়তা করতোই এবং ছাত্র জনতার কাছে বর্তমান ডক্টর ইউনূস সরকারকে মানে অত্যন্ত একটা ইতিহাসের পাতায় নাম লেখার মতো একটা জনপ্রিয় একটা সরকার গঠন করার জন্য যে ভূমিকা দরকার সেটা পিনাকি ভট্টাচার্য কিন্তু করতো। তো খুবই আফসোস যে পিনাকি ভট্টাচার্যের মতো একজন ট্যালেন্ট, এই ট্যালেন্টের মূল্যায়ন আমরা করতে পারলাম না। এরপর ছাত্র জনতার পক্ষে আরেকজন জোরালো ভূমিকা যিনি লিখেছিলেন তিনি হচ্ছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তো এই সাংবাদিক ইলিয়াস তিনি শুরু থেকেই ২১ অনুষ্ঠান চোখের মাধ্যমে তিনি তার জনপ্রিয়তা অর্জন করেন এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ জানে যে সাংবাদিক ইলিয়াস কোনো পাঁচটা সাংবাদিক না। তিনি এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো দলের পক্ষে কিন্তু কথা বলে নাই।
এর আগে তিনি কথা বলতেন আওয়ামী লীগের বিরুদ্ধে, অনেক মানুষ মনে করতো যে সাংবাদিক ইলিয়াস হয়তো বিএনপি করে। পক্ষান্তরে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি যখন বলল যে রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে না, এরপরে হচ্ছে বঙ্গবন্ধুর ছবি মাথার উপর থেকে সরানো যাবে না, এই কথার প্রতিবাদে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছিল সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস। জোরালো কণ্ঠে বিএনপির বিপক্ষে তিনি কিন্তু কথা বলেছেন। বিএনপি যেখানে যেখানে ভুল করেছে সেখানে সেখানে শক্ত অবস্থান নিয়েছে সাংবাদিক ইলিয়াস। অর্থাৎ আওয়ামী লীগের আমলে যেভাবে তিনি এন্টি আওয়ামী লীগ ভাবে যেভাবে তিনি অবস্থান নিয়েছিল বিএনপির পক্ষে ঠিক তেমন আমরা বলতে পারি যে সাংবাদিক ইলিয়াস একজন দেশপ্রেমিক একজন সাংবাদিক। তিনি কোনো দলের কথা, কোনো গোষ্ঠীর কথা কিন্তু কোনো সময় চিন্তা করে না। তিনি সবসময় চিন্তা করে দেশের কথা, দেশের মানুষের কথা। তো আমাদের যে তথ্য মন্ত্রণালয় আছে, এই জায়গাতে উপদেষ্টা পদে যদি এই সাংবাদিক ইলিয়াসকে বসানো যেত, আমার মনে হয় যে তিনি সবচেয়ে ভালো করতে পারতেন। এই সাংবাদিক জগতে কারা কারা করাপ্টেড, কোথায় কোথায় লেনদেন হয়, কোথায় কোথায় সংবাদ ধামাচাপা পড়ে, এই বিষয়গুলো সব ইলিয়াসের নখদর্পণে। তো সুতরাং এই জায়গাটা জঞ্জাল মুক্ত করার জন্য ইলিয়াসের থেকে বেটার কাউকে আপাতত দেখা যায় না। যদি আমরা বাংলাদেশে 5 থেকে 10 জন বেটার সাংবাদিকের কথা বেটার লিস্ট করি, সাংবাদিক ইলিয়াস তার মধ্যে কিন্তু একজন অন্যতম সাংবাদিক। তিনি চাইলেই খুব আরাম আয়েসে আওয়ামী লীগের সাথে আতাত করে, কম্প্রোমাইজ করে, আমি মনে আগের ভিডিওতে বলছিলাম যে এরকম ঢাকাতে 2-5টা ফ্ল্যাট, 2-5টা গাড়ি করা ইলিয়াসের পক্ষে কোনো ব্যাপারই ছিল না। শুধুমাত্র তার নীতি নৈতিকতাকে বিসর্জন দেবে না বিধায় তিনি নিজের জীবন রিস্ক নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, দেশের পক্ষে কথা বলেছে। তো এইরকম একটা মানুষকে যদি আমরা মূল্যায়ন না করি, সত্যিকার অর্থে আমাদের দেশ অনেকটা পিছিয়ে যাবে। এরপরে ছাত্রদের ওই আন্দোলনে অন্যান্য উপদেষ্টা কতটুকু অবদান রেখেছিল সেটা আমরা খুব ভালো করে দেখেছি। আমি শুরুতে যেটা বললাম যে ডক্টর আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুইজন ব্যক্তি ছাড়া আর কোনো উপদেষ্টাকে সেই সময় আমি কথা বলতে দেখিনি। আমরা দেখি নাই কথা বলতে। কথা বলেছে একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর তিনি হলেন আসিফ মাহতাব। তো তিনি যেভাবে ছাত্রদের পক্ষে কথা বলে সেই সময় তিনি অ্যারেস্ট হয়েছেন সেই সরকারের আমলে, এটা কম কথা না। যে ছাত্ররা যে আন্দোলন করতেছে সেই সময় বাংলাদেশের সবচেয়ে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন, যারা শিক্ষক ছিল, ছাত্রদের এই দুঃসময় একজনও কিন্তু ছাত্রদের পক্ষে আসে নাই, মানে কয়েকজনের কথা বলছি। তো সেই সময় ছাত্ররা যখন আন্দোলন শুরু করে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন আর পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, কয়জন শিক্ষক রাস্তায় নেমে এসেছিল ছাত্রদের পক্ষে? আমরা গুটি কয়েক সংখ্যক দেখেছি, কিন্তু শত শত শিক্ষক, হাজার হাজার শিক্ষক আছে বাংলাদেশে যারা চাইলে ছাত্রদের পক্ষে কথা বলতে পারতো। যদি বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকের এক হয়ে যদি বলতো আমার প্রতিষ্ঠানের কোনো ছাত্রের গায়ে বা কোনো ছাত্রীর গায়ে যেন গুলি না লাগে, যদি এক বাক্যে সমস্ত শিক্ষকের আওয়াজ তুলতো, একটা ছাত্রের বুকে গুলি করার ক্ষমতা পুলিশের থাকতো না। আজকে সেই সমস্ত শিক্ষকেরা নিশ্চুপ থাকার কারণে এতগুলো ছাত্র কিন্তু জীবন দিয়েছে। আর সেখানে বাঘের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো কথা বলেছে কি জানেন? আসিফ মাহতাব। তিনি ছাত্রদের পক্ষে কথা বলেছেন এবং তিনি জানতেন যে এই সময় যদি আমি ছাত্রদের পক্ষে কথা বলি আমি নির্ঘাত অ্যারেস্ট হব, রিমান্ডে যাব, নির্যাতনের শিকার হব। নিজের জীবনের মায়া তিনি ত্যাগ করেছেন, পরোয়া করেন নাই। তিনি 8-10টা শিক্ষকের মতো ফ্ল্যাটে নাক ডেকে ঘুমান নাই, তিনি সরাসরি সেই আন্দোলনে নেমে এসেছিল। আর আজকের এই ছাত্র জনতার উপদেষ্টা পরিষদে সেই আসিফ মাহতাবের কোনো নামই নাই। এই যদি হয় অবস্থা, তাহলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আর এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আমাদের যাদেরকে মূল্যায়ন করা দরকার সেই সমস্ত ট্যালেন্টকে যদি আমরা মূল্যায়ন করতে না পারি, এই দেশ কোনোদিন সিঙ্গাপুর, মালয়েশিয়া হওয়া তো দূরের কথা, ইন্ডিয়ার সমান হতে পারবে না, লিখে রেখেন। এরপর সর্বশেষ আরেকজন উপদেষ্টা হওয়ার যোগ্য ব্যক্তির নাম আমি বলে দিই, যাকে উপদেষ্টা করা হলে পারে একেবারে পারফেক্ট মানাতো, আর তিনি হলেন ফটোগ্রাফার শহীদুল আলম। আমরা জানি যে বিগত সরকারের সমস্ত অপকর্ম বলেন, কুকর্ম বলেন, আর যেটাই বলেন, অর্থাৎ মানবাধিকার যেখানে যেখানে লঙ্ঘন হয়েছিল সেই সমস্ত জায়গায় ফুটেজ, ফটোগ্রাফ ধারণ করে তিনি বিভিন্ন মানবাধিকার সংস্থায় কিন্তু সেটা প্রেরণ করেছিলেন। এইটা বাংলাদেশে বহুত সাংবাদিক আছে, বহুত ফটোগ্রাফার আছে, কয়জন পেরেছে যে সেই সময়ে বাস্তব চিত্র তুলে ধরতে? কেউ কিন্তু পারে নাই, সাহস লাগে। এবং এই সাহসটা দেখেছিলেন এই ফটোগ্রাফার শহীদুল আলম। তিনি এই কাজটা করতে গিয়ে অ্যারেস্ট হয়েছেন, দীর্ঘদিন জেল খেটেছেন এবং নির্যাতনের পণ্য শিকার হয়েছেন। তার নামে মামলা হয়েছে, তিনি জেলে পর্যন্ত গিয়েছেন এবং জেল কেটেছেন। তো এইরকম একজন জ্ঞানী ব্যক্তিকে যদি এই উপদেষ্টা পরিষদে রাখা হতো, এই উপদেষ্টা পরিষদটা পরিপূর্ণতা পেত। এই উপদেষ্টা পরিষদে শহীদুল আলমের মতো কোনো সাহসী ফটোগ্রাফারকে রাখা হয় নাই। এই উপদেষ্টা পরিষদে সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো কোনো সাহসী সাংবাদিককে রাখা হয় নাই।
এই উপদেষ্টা পরিষদে সাহসী শিক্ষক আসিফ মাহতাবকে রাখা হয় নাই। এই উপদেষ্টা পরিষদে ডক্টর পিনাকি ভট্টাচার্যের মতো রয়্যাল বেঙ্গল টাইগারকে রাখা হয় নাই। এই উপদেষ্টা পরিষদে ডক্টর মাহমুদুর রহমানের মতো একজন বিনয়ী, বিজ্ঞ, সাহসী ব্যক্তিকে রাখা হয় নাই। যাদেরকে রাখা হয়েছে এরা বিগত সময়ে ছাত্রদের পক্ষে একটা কথা বলে নাই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5 জন উপদেষ্টা হওয়ার যোগ্য ব্যক্তিকে প্রেজেন্ট করলাম, এই 5 জন যোগ্য ব্যক্তি সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ডক্টর আসিফ নজরুল নিয়ে ইউটিউব জগতে যে আলোচনা সমালোচনা হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই খুবই খারাপ ভাষায়, আপত্তিকর ভাষায় আসিফ নজরুলকে নিগৃহীত করা হচ্ছে, গালাগাল করা হচ্ছে, তার চরিত্র হনন করা হচ্ছে। তিনি কোন দিন কি উক্তি করেছিলেন, শেখ মুজিবুর রহমান সম্বন্ধে কি বলেছিলেন, বা আওয়ামী লীগ সম্বন্ধে কি বলেছেন ইত্যাদি এখন প্রকট হয়ে ফুটে উঠছে। কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছি আসিফ নজরুল কোন মেয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, কাকে বিয়ে করেছেন, কার সঙ্গে প্রেম করেছেন, কটা প্রেম করেছেন, এগুলো যেন বাংলাদেশের জাতীয় একটা সমস্যা। এগুলো জানা যেমন আমাদের নাকি দরকার, তেমনি আমাদের এগুলা জানলেই যেন দেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আমি কারো নাম উল্লেখ করছি না, যারা এগুলো বলছেন তারাও হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, বিপ্লবের সমর্থনে কাজ করেছেন, কথা বলেছেন, অনস্বীকার্য। তবে আমি তো আসিফ নজরুলকে ছেড়ে কথা বলি নাই কোনোদিন। যারা আমার অনুষ্ঠান দেখে অভ্যস্ত তারা জানেন আমি ইউনূস সরকারকে সারাক্ষণ কোমর ভাঙা সরকার বলি, এবং আমি ডক্টর ইউনূসকেও কাঠগড়ায় তুলেছি। যখনই উনি কাঠগড়ায় তোলার মতো কাজ করেন আমি তাকে কাঠগড়ায় তুলি, আবার যখনই তিনি ধন্যবাদ পাওয়া প্রাপ্য, তার প্রাপ্য ধন্যবাদ থেকে আমি তাকে বঞ্চিত করি না। এবং উনি যেহেতু ডক্টর ইউনূস নিজেই বলেছিলেন প্রাণ খুলে আমাদের সমালোচনা করুন, তাই বলে গণতান্ত্রিক সমাজে সমালোচনা করা যাবে, আপনি মতামত দেয়া যাবে, কাউকে পছন্দ করা যাবে, কাউকে অপছন্দ করা যাবে, এটা গণতান্ত্রিক সমাজের লক্ষণ। তবে ইউটিউবের ভার্চুয়াল জগতে যেটা ঘটছে, 2 জন খুবই নাম করা মিলিয়ন মিলিয়ন যাদের অনুসারী, এ ধরনের 2 জন ব্লগার যেভাবে আসিফ নজরুলকে মৌমাছির মতো ঘিরে ধরেছেন, এটা খুব একটা সুখপ্রদ ব্যাপার নয়। শুধু যে আসিফ নজরুলের জন্য নয় তা তো তাই বলছি না, আমরা যারা এগুলো দেখছি, শুনছি, এবং আমরা যারা বাংলাদেশের গণতন্ত্রেও মানবাধিকার এবং আইনের শাসনের উত্তরণের জন্য যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি গত 20, 25, 30 বছর, 40 বছর, সংগ্রাম তো একদিনে শুরু হয়নি। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে এই অধম অংশগ্রহণ করা শুরু করেছে সেই 1973 সাল থেকে। সুতরাং স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার আমাদের অধিকার আছে, যারা স্বৈরাচারের দালালি করেছে তাদের বিরুদ্ধেও কথা বলার অধিকার আছে। তবে আসিফ নজরুল একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি খারাপ হলে কত খারাপ হতে পারেন, ক্ষতি করতে চাইলে দেশের তিনি কত ক্ষতি করতে পারেন, এটাই আমার প্রশ্ন। আমি আমার একজন কলিগ হিসাবে তাকে আমি ডিফেন্ড করছি না। আপনারা জানেন আমি 2টো মন্ত্রণালয়, বিশেষ করে এই আইন মন্ত্রণালয় আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হাসিনার এই ডক্টর ইউনূসের এই কোমর ভাঙা সরকারের সবচাইতে বেশি কোমর ভাঙা মন্ত্রণালয় বলে আমি মনে করি। তাই আমি আসিফ নজরুল এবং হোম মিনিস্টার যিনি আছেন জেনারেল জাহাঙ্গীর সাহেব, তাদের আমি কঠিন কঠিন ভাষায় সমালোচনা করে আসছি। যারা আমার ইউটিউব দেখেছেন, আমার চ্যানেলে বা অন্যত্র, আমি অনবরত বলছি এরা যে কাজগুলো করছেন সেগুলো ভালো না। যে কাজগুলো করা দরকার সেটা আসিফ নজরুলও করতে পারেননি, জেনারেল জাহাঙ্গীরও করতে পারেননি। এখন তার সঙ্গে আমি যোগ করব এই যে অর্থনীতি, বাণিজ্য, ফিনান্স ডিপার্টমেন্টে যারা আছেন, এত বড় বড় নাম করা অর্থনীতিবিদ আছেন, তাদের নিয়ন্ত্রণে থেকেও বাংলাদেশে এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেই।
একটা বিপ্লবী সরকার যারা সিন্ডিকেট বাজি করে তাদেরকে চিহ্নিতই করতে পারছে না। চিহ্নিত করলে তো গ্রেপ্তার করবে। এবং আমি যেটা বলেছি, একটা বিপ্লবী সরকারের উচিত ছিল যারা কালোবাজারি করছে, দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, তাদেরকে কমপক্ষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া কথা। 20-25 বছরের কারাদণ্ড তো একটা কিছুই না। এবং তাদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত ছিল এতদিনে। এরকম 10-15 জন সিন্ডিকেটধারীদের যদি ইউনূস সরকার বিচার করতে পারতেন, তাহলে দ্রব্যমূল্য এইভাবে ঊর্ধ্ব গতিতে বেড়ে চলতো না। এবং সরকারের সঙ্গে যারা কাজ করছেন তারা বলতে পারতেন না 1 বছর লাগবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে। তাদের কাছ থেকে আমরা খবর পেলাম হাসিনা সরকার বছরে $16 বিলিয়ন পাচার করেছে, $240 বিলিয়ন 15 বছরে। তাহলে এখন জনগণ কিন্তু আশা করবে প্রতি বছর কমপক্ষে $16 বিলিয়ন সাশ্রয় বেঁচে যাবে। এখন 4 মাসে কিন্তু $16 বিলিয়ন 3 ভাগের 1 ভাগ কিন্তু এতদিনে অর্জিত হওয়া উচিত ছিল। মানে কমপক্ষে $5 বিলিয়ন রিজার্ভে বাড়া উচিত ছিল। তা আমার কাছে মনে হচ্ছে এই কতগুলো শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। সেই রকম পরিস্থিতিতে দ্রব্যমূল্য এবং আইনের শাসন প্রতিষ্ঠিত না হওয়া ইত্যাদি নিয়ে আলোচনা না করে ডক্টর আসিফ নজরুলের চরিত্র কত খারাপ এটা নিয়ে বাঙালিকে মাতিয়ে রাখা হয়েছে। তির্যক ভাবে আক্রমণ হচ্ছে। তিনি কয়টা প্রেম করেছেন, কয়টা বিয়ে করেছেন, কি করেছেন, টেলিফোনে কি বলেছেন, ইত্যাদি ইত্যাদি তর্কের খাতিরে ধরে নেই। যদি ওগুলো সত্য হয়ে থাকে, সেটা তো আমার আপনার আলোচনা করার মতো ব্যাপার নয়। এগুলো অতি গ্রাম্য, এক ধরনের গ্রাম্য চাষা সুলভ আচরণ, যেটা হাউস ওয়াইফরা যাদের কোনো কাজ নেই তারা বলে, শুনছস অমুকের জামাই কিন্তু আরেকখান বিয়া করছে, ওই যে ওর ছেলের বন্ধুর বউরে বিয়া করছে, বুঝছো না? কিয়া কলিকাল। এগুলো গ্রামের মহিলাদের কথা বলার ব্যাপার। গ্রামের মাতব্বরা এগুলো নিয়ে হাস্যরস করবে। অতি শিক্ষিত মার্জিত লোকেরা উনি কার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেটা নিয়ে চরিত্র হনন যে করছেন, এটা কিন্তু ভালো কথা না। মানে ডক্টর আসিফ নজরুল সম্বন্ধে বলা হচ্ছে তিনি শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী পড়ে বলেছেন, এত বড় নেতা ছিলেন মুজিবুর রহমান, এটা জানতাম না, এত সুন্দর বই লিখেছেন, তার মূর্তি ভাঙাতে উনি বলেছেন কি দুষ্কর্ম, কি খারাপ কাজ হয়েছে ইত্যাদি। এগুলো তো তার ব্যক্তিগত মত। তিনি আওয়ামী লীগকেও আবার রক্ষা করতে চাইছেন। সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই ইউটিউবেই আসিফ নজরুলের আওয়ামী প্রীতির প্রচন্ড সমালোচনা করেছিলাম। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আসিফ নজরুল সাহেব যে ব্যর্থ হয়েছেন আইন মন্ত্রণালয়ে। তারেক রহমানের সব মামলা নাকি এখনো শেষ হয়নি, একটা একটা করে মামলা উঠছে। তার মানে 15 বছরের মামলা তুলতে আরো 15 বছর লাগবে। এইরকম গদাই লস্করি চালে চলছেন আসিফ নজরুলের আইন বিভাগ। এর পেছনে মুখ্য কি কারণ আমি সেই ষড়যন্ত্র তত্ত্বে যাচ্ছি না। আসিফ নজরুল ইচ্ছা করে করছেন এ কথাও আমি বলছি না। তবে মাহমুদুর রহমানকে দেশে ফিরে আসার পরে যে জেলে যেতে হলো, জামিন হলো না, এই জন্য তো আসিফ নজরুল অবশ্যই অবশ্যই 100% দায়ী। তাকে আমি দায় মুক্তি দিচ্ছি না। এখনো যে মামলাগুলো আছে, এই অধমের বিরুদ্ধে 2টো মামলা আছে, সেগুলো তো এখনো অফিসিয়ালি উইথড্র করা হয়নি। মানে টেকনিক্যালি আমি যদি ঢাকা এয়ারপোর্টে নামি, আমাকে যদি গ্রেপ্তার করে পুলিশ, কারো কিছু বলার থাকবে না, কারণ আমার বিরুদ্ধে তো সাইবার টেরোরিস্ট এবং সন্ত্রাসী বলে মামলা রয়েছে। তো এগুলো আমি ডক্টর ইউনূসেরই দেখার ব্যাপার ছিল প্রথমত। ওনার তো চক্ষু লজ্জার খাতিরে হলেও এটা করা উচিত ছিল প্রথম দিনেই। ওনার সব মামলা যখন খারিজ হয়ে গেল, ডক্টর ইউনূস কলমের এক খোঁচায় বলে দিতে পারতেন এই 15 বছরে যত রকম বেনামি এবং এই উদ্দেশ্য প্রণোদিত মামলা হাসিনা সরকার করেছে বিভিন্ন লোকের উপর, দেশে এবং দেশের বাইরে যারা অবস্থান করছেন, সমস্ত মামলা 1 মিনিটের ভিতরে উনি খারিজ করে দিতে পারতেন। উনি দেননি। এটা তার দুর্বলতা, এটা তার কোমর ভাঙা নীতির, রাষ্ট্রনীতির একটা নিদর্শন। তাই বলে আসিফ নজরুল সবকিছু করেছেন এটা তো বলা যায় না। এটা এই ধরনের গালাগাল কৃষি সমাজের, কৃষক সমাজের, কৃষি নির্ভর সমাজের একটা রেমন্যান্ট। তারা কাউকে সম্মান করে না,
কাউকে বিশ্বাস করে না। কৃষক, আমি আজীবন কাজ করেছি পেজেন্ট্রি নিয়ে, কৃষক নিয়ে। কৃষকের যে মনোবৃত্তি, মানে কৃষক এবং চাষার ভিতরে পার্থক্য আছে। কৃষক যিনি রুজি রোজগার করেন, চাষবাস করেন, ভালো লোক। কিন্তু চাষা কিন্তু কৃষক নয়। চাষা কৃষি সমাজ থেকে উদ্ভূত একটা ক্যাটেগরি। এই ধরনের কথাবার্তা গুলো কিন্তু চাষা সুলভ। ডক্টর আসিফ নজরুল কি বলেছেন মুজিব সম্বন্ধে? আরে তাহলে তো সবচেয়ে আগে ধরতে হয় যে বেটাকে আমি ঘাড় ধরে নামাতে চাই, তার সম্বন্ধে কোনো আলোচনা কেউ করে না। আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। এই সমন্বয়করাও বলে না, তোমরাও বলো না, কেউ কিছু করেও না। সে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। চুপ্পু কি বললো? প্রেসিডেন্ট হওয়ার পরে বললো না, আজকাল শেখ হাসিনা আমাকে পা ছুঁয়ে সালাম করতে দেন না, আমার খুব খারাপ লাগে। এর চেয়ে বসংবদ দাস আসিফ নজরুল তো এই ধরনের কথা বলেননি হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে। তিনি তার মন্ত্রণালয় চালাতে চরম ব্যর্থতা দেখিয়েছেন, দেখিয়ে যাচ্ছেন। আইনের ব্যাপারে উনি কিছু করছেন না। এই যে লোকগুলোকে ধরা হলো, তাদের বিচার, দ্রুত বিচার হচ্ছে না, এবং যারা এখনো ধরা পড়েনি তাদের সম্বন্ধে এই কোর্টে যে ইন অ্যাবসেন্সিয়া তাদের বিচার হবে। এবং যে লোকগুলো এই বড় বড় দুষ্কৃতিকারীদের ছেড়ে দিল, আমি বলছি জেনারেল ওয়াকারুজ্জামানের কথা। ওয়াকারুজ্জামান এবং আসিফ নজরুলের মধ্যে কাকে আপনারা দোষী বলে মনে করবেন? দুজনের ভিতরে একজনকে যদি ফাঁসি দিতে হয়, একজনকে যদি 10 বছরের জেল দিতে হয়, আপনারা কাকে দেবেন? ওয়াকারুজ্জামান না আসিফ নজরুল? আসিফ নজরুল বলা হচ্ছে উনি ক্যান্টনমেন্টে গেলেন, আরো 2 একজনকে নিয়ে উনি মিথ্যা পরিচয় করে দিলেন 3 জন ছাত্রকে সমন্বয়ক হিসেবে। উনি জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে মিলে উনি প্রধান উপদেষ্টা হবার ষড়যন্ত্র করছিলেন, এবং ডক্টর ইউনূস সম্বন্ধে নাকি বলেছিলেন যে উনি উৎসাহী নন, ইচ্ছুক নন। এই কথাগুলো যদি আমরা ধরেও নেই সত্য হিসাবে, তাহলেও কি আসিফ নজরুল বড় দোষী নাকি ওয়াকারুজ্জামান? কে, কাকে আপনি আগে ধরবেন? ওয়াকারুজ্জামানকে নিয়ে আসলো কে? আসিফ নজরুলকে নিয়ে গেল কে ক্যান্টনমেন্টে? ওয়াকারুজ্জামান। এই 600 কত লোককে আটকে রেখেছিলেন, পরে ছেড়ে দিলেন, সেগুলো কে করলেন? ওয়াকারুজ্জামান। শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানে, মানে এয়ারফোর্সের বিমানে করে ভারত পাঠিয়ে দিলেন, এই অনধিকার চর্চাটা কে করলেন? ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামান শেষ মুহূর্ত পর্যন্ত, অগাস্টের 3 তারিখ পর্যন্ত হাসিনার পক্ষ হয়ে তার সেনাবাহিনী গুলি করে মানুষ হত্যা করেছে। এই ওয়াকারুজ্জামানের নাকের ডগায় আয়না ঘর হয়েছে। ডিজিএফআই আয়না ঘর ছিল, এখন র্যাবের ডিজি ক্ষমা প্রার্থনা করছেন যে আমরা আয়না ঘর ছিল এবং আছে, যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ডিজিএফআই এর চিফ যে ছিল হামিদুল, তাকে তো ধরা হচ্ছে না। তার সম্বন্ধে তো এই যে বড় বড় ইউটিউবাররা একটাও কথা বলছেন না, নাকি ভয় পান? সমাজটাই হচ্ছে বাংলাদেশে এই জন্য প্রবচন হচ্ছে কি, শক্তের ভক্ত নরমের জম। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। জানাবেন আপনাদের মতামত, অপিনিয়ন, কি বলবেন, আপনারা কি বলতে চান। সাংবাদিক ইলিয়াস হোসেন যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেই প্রতিবেদন নিয়ে আপনাদের অপিনিয়নটা কি? যেই প্রতিবেদনকে কেন্দ্র করে সাংবাদিক ইলিয়াসকে নানা ধরনের সমালোচনার মধ্যে দিয়ে সময় পার করতে হচ্ছে। সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেই প্রতিবেদন প্রকাশের পর থেকে সাংবাদিক ইলিয়াসের বিরোধিতা করছে অনেকেই সাংবাদিক ইলিয়াসকে নিয়ে সমালোচনা করছে। অনেকেই বলছে সাংবাদিক ইলিয়াস নাকি মিথ্যা গুজব ছড়ায়। আসলে কি তাই? শুনলেন আপনারা এই ভিডিওতেই আমাদের জসিমউদ্দিন রহমানী হাফিজুল্লাহ সাহেব, তিনি বলছেন সাংবাদিক ইলিয়াস না থাকলে তারা আজকে মুক্ত বাতাসে থাকতো না, আমাদের সামনে কথা বলতে পারতো না। দর্শক শ্রোতা মণ্ডলী, আর সেই মানুষটাকে কিভাবে আমরা সমালোচনার মধ্যে ফেলে দিই? সাংবাদিক ইলিয়াস তথ্য প্রমাণের ভিত্তিতেই সবকিছু উপস্থাপন করে। দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস কখনোই গুজব ছড়ায় না। দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্যের অবদান অনেক বেশি। প্রিয় দর্শক, আপনারা কি মানেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কি মনে হচ্ছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিকে কি আপনারা উপদেষ্টা হিসেবে দেখতে চান? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।